Hello students, welcome to Happiest Tuition Point. আজ আমরা আলোচনা করব মধ্যযুগের ভারতের বদলে যাওয়া ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ আর্যদের ভারতে আসার পরবর্তী সময় থেকে কুতুবউদ্দিন আইবকের সিংহাসনে বসা অবধি যেটা ভারতে কখনো হয়নি সেই জিনিসটাই ঘটতে চলেছিল। অর্থাৎ ভারতবাসীরা পেতে চলেছিল নতুন এক অধ্যায়, নতুন এক শাসক, মহিলা শাসক। আজ সেই ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। রাজিয়া সুলতান, যাকে ভারতের প্রথম মহিলা সুলতান হিসাবে ধরা যায়, তিনি নিজের ব্যক্তিগত জীবনেও এক অন্যতম প্রতিভাশালী মহিলা ছিলেন, যার জন্যই তিনি সিংহাসনকে খুব ভালোভাবে পরিচালনা করতে পেরেছিলেন। তিনি তার শাসনকালে নিজের বুদ্ধিমত্তা, নিজের কর্মদক্ষতা, নিজের যুদ্ধের কৌশল এবং সব কিছুর পরিচয় দিয়ে রাজ্যকে সুস্থভাবে পরিচালনা করার এক অন্যতম উদাহরণ সৃষ্টি করে গেছেন। তিনি সৎ ছিলেন, শিক্ষিত ছিলেন, দান করতে ভালোবাসতেন, তবে একটা জিনিস তার মধ্যে কমতি ছিল, সেটা ছিল তিনি ছিলেন ডিপ্লোম্যাটিক। এতটাও বেশি ডিপ্লোম্যাটিক বুদ্ধি ছিল না, যার জন্য তাকে তার রাজ্যের পতন দেখতে হয়েছিল, অর্থাৎ দিল্লি সুলতানিতে তার পতন অনিবার্য হয়ে উঠেছিল। আজ আমরা সেই রাজিয়া সুলতানকে নিয়েই পরবর্তী আলোচনা করব। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি সুলতানি হঠাৎ করে এক অজানা সমস্যাতে ঘনীভূত হয়েছিল। তখন যারা আমির ওমরাহ ছিলেন, তারা সুলতান ইলতুৎমিশের বড় ছেলে অর্থাৎ রাজিয়া সুলতানের বড় ভাই নাসিরউদ্দিনকে সুলতান হিসাবে মনোনীত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত নাসিরউদ্দিনের দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপরে তার ছোট ভাই অর্থাৎ রাজিয়া সুলতানের বৈমাত্রেয় ভাই রুকনুদ্দিন ফিরোজ এবং তার বিমাতা শাহ তুরকান একসঙ্গে শাসনকার্য পরিচালনা করতে থাকেন, কিন্তু তারা ছিল দিল্লি সুলতানের মতো বড় সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য একেবারেই অযোগ্য। ঠিক এই সময় দিল্লি সুলতানিকে এবং সাধারণ মানুষকে অত্যাচার থেকে মুক্তি করতে, সমস্ত ক্রীড়া থেকে মুক্তি দিতে, সমস্ত পীড়া থেকে মুক্তি দিতে সামনে আসলেন রাজিয়া সুলতান। তবে তিনি জানতেন তিনি একজন মহিলা, আর এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের খুব সহজেই যে সিংহাসন পাওয়াটা সহজ কাজ হবে সেটা রাজিয়া ভালো করেই জানতেন যে এটা তার দ্বারা সম্ভব নয়। তাই তিনি এক অন্যরকম স্ট্র্যাটেজি নিলেন, সেটা ছিল জনগণের সহযোগিতা। রাজিয়ার সিংহাসন আহরণে প্রথম যে যুগান্তকারী পদক্ষেপ ছিল সেটা ছিল দিল্লির সাধারণ মানুষদের সহযোগিতা কামনা করা। মানুষজন যারা হয়তো রাজাকে চিনতেও না, তারাও ভাবতে লাগলো যে একজন যে পরবর্তী সুলতান হবে সে সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য আসতে পারে কী করে। রাজিয়া জনগণের সাহায্যের জন্য মসজিদে সকলকে ডেকে জড়ো করেছিলেন এবং নিজে লাল রঙের জামা পরে জনগণের সামনে এসে তিনি বিভিন্ন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। লাল রং যে তিনি পড়েছিলেন সেটার পিছনেও একটা ছিল অনেক বড় কারণ তখন ছিল মধ্যযুগের ভারত, অবশ্যই ইসলাম শাসিত ভারত, এবং ইসলাম ধর্মে সবুজ রঙের পাশাপাশি লাল রঙের একটা অনেক বড় গুরুত্ব আছে। লাল রং বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে তখনও পতাকা হিসাবে ব্যবহার হতো, এখনও পতাকা হিসাবে ব্যবহার হয়। তাই লাল রং একটা অন্যরকম মেসেজ দিল্লির সাধারণ মানুষকে দিয়েছিল যে হ্যাঁ, সুলতান রাজিয়া ইসলামের সঙ্গে সংযুক্ত এবং তিনি আমাদের পরবর্তী সুলতান হবেন।
মসজিদে এই জন্যই ডেকেছিলেন যেহেতু মসজিদ ছিল একটি মসজিদ মুসলিমদের প্রার্থনার জায়গা এবং মসজিদ সরাসরি আল্লাহর সঙ্গে কানেক্টেড। এই জন্য সাধারণ মানুষকে মসজিদে এসে তিনি শপথ গ্রহণ করেছিলেন। তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যদি আমার লক্ষ্য পূরণে ব্যর্থ হই তবে সাধারণ মানুষের অর্থাৎ আপনাদের সাজা পাওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। সাধারণ মানুষ যখন এই রকম কথা শুনতে পেয়েছিল, প্রাণ ভরে নিজেদেরকে উজাড় করে রাজিয়াকে সুলতান হিসাবে সহযোগিতা এবং সাপোর্ট করেছিল। এইভাবেই দিল্লি সমেত ভারত প্রথম তার মহিলা শাসক রাজিয়া সুলতানের রূপে পেয়েছিল। এবার আমরা জানব সিংহাসনে বসার পরে রাজিয়ার সঙ্গে কি কি হয়েছিল বা রাজিয়া কি কি করেছিলেন। প্রথমত, মেয়েদের ক্ষেত্রে যে টাইটেল বা সারনেম লাগে সেটা হচ্ছে সুলতানা, কিন্তু রাজিয়া নিজেকে কখনো সুলতানা বলে দাবি করতেন না, কারণ সুলতানা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুলতানের স্ত্রী। কিন্তু রাজিয়া নিজেই ছিল সুলতান, তিনি কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। সেই জন্য রাজিয়া নিজের নামের সঙ্গে সুলতানার পরিবর্তে সুলতান শব্দটি ব্যবহার করতে বেশি পছন্দ করতেন। তৎকালীন মধ্য ভারতের যুগে, পর্দা প্রথার যুগে, সুলতান রাজিয়া নিজেই পর্দা ছাড়া রাজসভায় আসতেন। তার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য তিনি হাতির পিঠে চড়ে আসতে বেশি পছন্দ করতেন এবং তার ব্যক্তিত্বকে আরও বেশি করে তুলে ধরার জন্য তিনি মহিলাদের পোশাক ছেড়ে ছেলেদের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং সুলতান হিসাবে মাথায় মুকুট রেখে তিনি শাসন পরিচালনা করতেন। তিনি তার কাজের মধ্যে অনেকগুলি উন্নয়নমূলক কাজ করেছিলেন, অনেক স্কুল স্থাপন, ফ্রিতে হাসপাতাল স্থাপন এবং যেখানে বিভিন্ন ইসলামিক স্কুলের সঙ্গে সঙ্গে সাধারণ স্কুলও স্থাপন করেছিলেন, যেখানে কোরআন, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদিও পড়ানো হতো। এবং তার জুডিশিয়াল সিস্টেম অর্থাৎ শাসনতন্ত্রটাও বেশ মধ্যযুগের হিসাবে অনেক বেশি ভালো ছিল এবং তিনি তার সাম্রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন। একজন মহিলা হয়ে সুলতানের পদমর্যাদাকে তিনি আরও বেশি বৃদ্ধি করেছিলেন এবং এর ফলেই তিনি হয়ে উঠেছিলেন চালিসা অর্থাৎ তুর্কান ই চেহেলগান বা 40 চক্রের অন্যতম শত্রুতে পরিণত হয়েছিলেন। এবার আমরা দেখব যে রাজিয়া কিভাবে চল্লিশা অর্থাৎ তুর্কান ই চেহেলগানি বা 40 চক্রের শত্রুতে পরিণত হয়েছিলেন। প্রথমত, তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছিলেন রাজ্যের জন্য, সেগুলো 40 চক্রের মেম্বারদের কাছে মোটেও ভালো হিসাবে যায়নি এবং রাজিয়া যারা 40 চক্রের যারা পুরনো সদস্য ছিলেন তাদের পরিবর্তে নতুন সদস্যকে সামনে আনছিলেন। এর ফলে যারা পুরনো সদস্য ছিলেন তারা বরাবরই রাজিয়ার বিপরীতে চলে যাচ্ছিল। যেমন তিনি ইয়াকুত খান বলে একজনকে আমির ই আখর বা ঘোড়ার মাস্টার ঘোড়াদের মন্ত্রী করেছিলেন, অর্থাৎ ঘোড়া, আস্তাবল এবং যুদ্ধের জন্য যে সমস্ত সরঞ্জাম লাগবে সেগুলোর মন্ত্রী করেছিলেন আমির ই আখর অর্থাৎ ইয়াকুত খানকে। এবং সমস্যা বিশাল আকার ধারণ করেছিল যখন চল্লিশার একজন প্রভাবশালী সদস্য নিজামুদ্দিন জুনাইদিকে তিনি হত্যা করেছিলেন এবং চল্লিশা নতুন বা পুরনো সবাই মিলে একসঙ্গে হয়ে রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করতে থাকে। এবং রাজিয়া যেহেতু জনগণের মধ্যে একটা বেশ ভালো জায়গা পেয়েছিল, তাই সহজে রাজিয়ার বিরুদ্ধে যাওয়া সমস্ত 40 মেম্বারদের পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না। তাই প্রথমত তাকে বদনাম করতে ইয়াকুত খানের সঙ্গে রাজিয়ার নাম জড়িয়ে দেওয়া হয় এবং এইটার
প্রতিশোধ তুলতে আলতুনিয়া অর্থাৎ পাঞ্জাব বা ভাটিন্ডার যে গভর্নর ছিলেন এবং তিনি রাজিয়ার ছোটবেলারও বন্ধু ছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে বিদ্রোহ ঘোষণা করেন রাজিয়ার বিরুদ্ধে এবং রাজিয়া এবং ইয়াকুত খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটা বলা বাহুল্যই যে আলতুনিয়া 40 চক্রের সাহায্যে এইসব করতে পেরেছিল। রাজিয়া এবং ইয়াকুত খান একদিকে এবং আলতুনিয়া যারা 40 চক্র এবং বাহরাম শাহ এবং শাহাতুর খানের সহযোগে ভীষণ যুদ্ধ হয়েছিল। অবশ্যই রাজিয়া এবং ইয়াকুত খানের পরাজিত হয়, কিন্তু এখানে সুলতান রাজিয়া আবার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। রাজিয়ার কাছে কোনো পরিস্থিতি তার অনুকূলে ছিল না এবং সে জেলে বন্দি ছিল, কিন্তু এখানেই রাজিয়া অন্যরকম বুদ্ধির পরিচয় দেয়। তিনি আলতুনিয়াকে নিজের সঙ্গে বিবাহের প্রস্তাব দেন এবং আলতুনিয়া এই প্রস্তাব গ্রহণ করেন এবং তারা একসঙ্গে মিলে দিল্লির পথে যাত্রা করেছিলেন বাহরাম শাহের আর্মির সঙ্গে যুদ্ধ করার জন্য। ঠিক এই পরিস্থিতিতে 40 চক্রের সদস্যগণ পুরো পরিস্থিতির ফায়দা উঠিয়ে নেয় এবং ঠিক যখন তারা বাহরাম শাহের আর্মির সঙ্গে যুদ্ধতে মত্ত, 40 চক্র হঠাৎ করে আলতুনিয়া এবং রাজিয়াকে আক্রমণ করেন এবং সেখানেই যুদ্ধক্ষেত্রে রাজিয়ার এবং আলতুনিয়ার মৃত্যু হয় এবং পরবর্তী অযোগ্য শাসক হিসাবে বাহরাম শাহকে অক্টোবরে 1240 খ্রিস্টাব্দে সিংহাসনে সুলতান হিসাবে অভিষেক করা হয়। ঠিক এইভাবেই মধ্যযুগের এক অন্যতম নারী সুলতান অর্থাৎ একমাত্র নারী সুলতান রাজিয়া সুলতানের শাসনকার্যের অবসান ঘটেছিল। আজকের জন্য এতটুকুই। গুড বাই।